কন্টিনিউয়েশন। আমরা ইতিপূর্বে স্টাডি করছিলাম ডক্টর ভিতুল কাসের 22 অবজারভেশনস। এবং অলরেডি আমরা 6টা অবজারভেশন স্টাডি করছি, রাইট? আজকের হচ্ছে 7ম দিন, 7th অবজারভেশন। প্রতিদিনের মতো যেটা আমি বলি ভূমিকাতে, যে ক্রনিক কেস যদি আমাদেরকে স্টাডি করতে হয় এবং রোগীকে ঠিক করতে হয়, দেন অ্যালোপ্যাথির মতো কিছু উপসর্গ কমলেই যে আমরা খুবই আনন্দিত হই, আরে মাথা যন্ত্রণা কমে গেছে, পেট ব্যথা কমে গেছে, ইউরিন ক্লিয়ার হইতেছে, স্টুল ক্লিয়ার হইতেছে, আমরা যে খুশিতে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বিবেচনা করি ওষুধ তো মাশাআল্লাহ একদম ঠিকঠাক হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি রিলিফ হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু ডক্টর হ্যানিম্যানের কাছ থেকে নিতে হবে। কোনো অ্যালোপ্যাথিক ফার্মেসি থেকে, কোনো অ্যালোপ্যাথিক স্টাইলে যে মাথা যন্ত্রণা, তাদের উদ্দেশ্য থাকে যে সামনের ডিজিজটাকে একটু কম কিভাবে করা যায়, আরাম কেমন ভাবে দেওয়া যায়, তাদের একটু সুপারফিশিয়ালি আরামের দরকার। কিন্তু ক্রনিক ডিজিজে সুপারফিশিয়ালি আরামের তো কোনো ভ্যালু নাই, তাই না? রোগ দেখছেন না যে হাঁচি বা অ্যালার্জি যেগুলো হচ্ছে, সেগুলো কেমন ভাবে হয় যে ওষুধ খেলো, কিছুদিন ভালো থাকলো, আবার জায়গায় সেই অবস্থা। ক্রনিক গ্যাস্ট্রাইটিস, গ্যাসের সমস্যা, 2টা ক্যাপসুল বন্ধ করলো, ফের পরের দিন থেকে স্টার্ট। যে কোনো একটা ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ খাক না কেন, লাইকোপোডিয়াম, কার্বোভিজ, এনি টাইপ অফ মেডিসিন যদি সে খায়, তো এগুলো যেহেতু গ্যাসের ওষুধ, গ্যাসের উপরে, অ্যাবডোমেনের উপরে, জিআইটি লেভেলের উপরে এরা তো কাজ করবে, তো কিছু না কিছু তো অ্যাবলারেশন হবে, তাই না? কিন্তু ক্রনিক গ্যাস্ট্রাইটিস কি ঠিক হয়েছে? ওষুধ বন্ধ করলেই ফের আবার জায়গা সেই অবস্থা, তাই না? তাহলে হোমিওপ্যাথিতে কিওরের ব্যাপার কিন্তু অনেক জটিল, অনেক বড়। এই জন্য আমাদেরকে কিওর যে সমস্ত ডাক্তাররা করেছেন ক্রনিক, যেমন ডক্টর কেন্ট 12 অবজারভেশনস, ডক্টর ভিতুল কাসের 22 অবজারভেশন, তাদের কাছ থেকে বুঝতে হবে যে আমি যে ওষুধটা প্রয়োগ করেছিলাম তার রিয়াকশন যদি এই রকম হয়, তাহলে আমার ডিরেকশন অফ কিওর, একটাই উদ্দেশ্য হোমিওপ্যাথিতে, যে আপনি সেটা 5 বছরে করেন, 6 মাসে করেন, 1 মাসে করেন, কিন্তু আসল ব্যাপার এখানটায় দেখা হয় ক্রনিক কেসে টাইম ইম্পর্টেন্ট নয়, প্রসেসটা ঠিকঠাক চলছে কিনা, ডিরেকশন অফ কিওর এই রাস্তায় রোগী আছে না নাই। যদি ডিরেকশন অফ কিওর ফলো করে, তাহলে আজ না হোক 1 মাস বাদে, 1 মাস না হোক 3 বছর, যেরকম রোগের প্রসেস চলেছে, যতটা ডিপ রোগ ততটা রিলিজ হইতে সময় লাগবে, যতটা সাপ্রেশন, এই সাপ্রেশন থেকে বের হতে রোগীর সময় লাগবে। 3 বছর হোক, 5 বছর হোক, একদিন না একদিন পেশেন্ট সমস্ত রোগ প্রসেস থেকে বেরিয়ে যাবে এবং কমপ্লিট হিল হওয়ার চান্স থাকে। কোনো সময় এতটা ক্ষতি হয়ে যায় যদি ইররিভার্সিবল কন্ডিশন, অর্থাৎ ইররিভার্সিবল চেঞ্জেস বা ইররিভার্সিবল প্যাথোলজি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেইটুকু অংশ কোনো ডাক্তারের পক্ষে ঠিক, কোনো প্যাথির পক্ষে ঠিক করা সম্ভব নয়, সেহেতু হোমিওপ্যাথির পক্ষেও সম্ভব না। বাকি যেটুকু পোর্শন, যেটুকু ভাইটাল ফোর্স রিভার্স করার মতো ক্ষমতায় আছে, বা শরীরে এমন এনার্জি অবশিষ্ট আছে, বা এমন ক্ষয়ক্ষতি হয়েছে যেটা রিভার্সেবল, যেটা পুনরুদ্ধার হওয়া সম্ভব, পৃথিবীতে যদি সম্ভব হয়, তাহলে হোমিওপ্যাথিক সেই সম্ভবকে রূপান্তরিত করতে পারে, করে দেখাতে পারে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্ত কিছু করতে গেলে আমাদেরকে সূক্ষ্মভাবে ফলো আপ, জাজমেন্ট করতে হবে। ক্রনিক, ডক্টর ভিতুল কাস বলেন যে একজন ক্রনিকের মাস্টার কেমনে বুঝবেন যে ক্রনিক কেসে সে খুবই ভালো, একজন ভালো হোমিওপ্যাথিক বৈশিষ্ট্য কি? ভালো হোমিওপ্যাথ হচ্ছে সেখানটায় সেখানটায় বিকশিত, সেখানটায় আপনি লক্ষ্য করবেন যার ক্রনিকের কেস ভালো হয়েছে। যার ক্রনিকের কেস ভালো হওয়া মানে কি?
কঠিন কঠিন সিচুয়েশন, জটিল জটিল অবস্থাতে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন। কেমন ভাবে সিদ্ধান্ত নিতে হয়? বাই দা অর্গ্যাননকে ফলো করে আপনি ঠিকঠাক ডিসিশন। ক্রনিক কেসে কিছুই না বাবা, সেই একই ব্যাপার, মেট্রিয়া মেডিকারি কয়েকটা কিনোটস ধইরা, জেনারেল ধইরা, মাইন্ড ধইরা, যেটুকু পেশেন্টের মধ্যে আছে সেটুকু ধরে প্রেসক্রিপশন করে, একই ব্যাপার, একই সবকিছু। হ্যাঁ, কিন্তু একজন ভালো হোমিওপ্যাথ, যোগ্য হোমিওপ্যাথ বা দক্ষ হোমিওপ্যাথির বৈশিষ্ট্য হইছে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কখন ওষুধ চেঞ্জ করতে হবে, কখন পোটেন্সি বাড়াতে হবে, কখন পোটেন্সি কমাতে হবে, কখন স্যাকল্যাক দিতে হবে বা প্ল্যাসিবো দিতে হবে, কখন পেশেন্ট যদি ভুল হয়ে যায় তাহলে করণীয় কি, যদি উল্টাপাল্টা একটা প্রেসক্রিপশন যায় সেটাকে শুধরানোর পদ্ধতি কি, এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যে প্রিন্সিপাল অনুযায়ী, ল নীতি অনুযায়ী প্রেসক্রিপশন করতে পারে এবং সে প্রিন্সিপালের উপরে অটুট ধৈর্য, অটুট বিশ্বাসী এবং প্রিন্সিপালের উপরে অটুট এবং নীতিবান ডাক্তার, অর্থাৎ যে কিনা প্রচন্ড ধৈর্যের সাথে কাজ করতে পারে। অ্যাকচুয়ালি কঠিন কঠিন কেস যেগুলোকে আমরা সত্যিকারের অর্থে বলি যে সেরে যাওয়া, তাদেরই হাতে সারে। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সততা। হ্যাঁ, সততার সাথে মানে আপনার পৃথিবীতে যাই কিছু হয়ে যাক, ল প্রিন্সিপালকে কখনোই তারা ব্রেক করবে না। কখনোই পলিফার্মেসিতে কোনো জটিল রোগ ঠিক হয়, আর বলতেছি জটিল রোগ কিছু উপকার হয়েছে, এটা আমি বলতে পারি। মিশ্রপ্যাথিতে কিছু উপকার হয়, এটা সব ডাক্তারই বলে থাকে, কিন্তু কখনোই কিওর পসিবল নয়। সাপ্রেশন হতে পারে, প্যালিয়েশন তো বেশিরভাগটাই হয়ে থাকে, সাপ্রেশন, প্যালিয়েশন। এটা হচ্ছে, তাহলে যদি আপনাকে কেসের মধ্যে উন্নতি করতে হয়, তাহলে বিশেষ করে ক্রনিক কেসে যদি আপনাকে দেখতে হয় যে হোমিওপ্যাথি কিভাবে ম্যাজিক্যালি কিওর করে, কিভাবে একটা রোগী অলৌকিক ভাবে ধীরে হঠাৎ করে সারতে শুরু করে, হঠাৎ করে সারা শুরু স্টার্ট কিওর প্রসেস ফলো করে, সামান্য একটু অ্যাগ্রাভেশন পিরিয়ডের পরে কি দ্রুত উন্নতি হইতে থাকে, এইগুলা যখন আপনি কখনো অবজারভেশন করতে পারবেন, তখন আপনি ল, হোমিওপ্যাথিক ল বা রুলস এবং নীতির উপরে, অর্গাননের নীতির উপরে সুপ্রতিষ্ঠিত। এবং এই সমস্ত ডক্টর, ডক্টর পেতুলকাস, ডক্টর কেল্ট, এদের ফিলোসফির উপরে আপনার অটুট ধৈর্য এবং বিশ্বাস থাকতে হবে। অবজারভেশন পাওয়ার খুবই ভালো থাকতে হবে, মাইন্ডের মধ্যে কোনো ইগো থাকতে হবে না, অবজেক্টিভলি ভাবে আপনাকে সবকিছু দেখতে হবে, পার্সোনাল কোনো অনুভূতি সেখানে যুক্ত হবে না। যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং বলার মতো ক্ষমতা থাকবে, তখনই কিনা কিওর পসিবল। ডিয়ার ফ্রেন্ডস, এই গেল ভূমিকা। এখন আমরা আলোচনা করবো আজকে সেভেন্থ অবজারভেশনে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, কেমন ভাবে ঘটতেছে, সেগুলোকে বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করব। তার আগে আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই যে আজকের আমরা কি কি শিখতে চলেছি। নাম্বার 1 হচ্ছে আজকের বিষয়বস্তু, যে আমরা যে বলি সাপ্রেশন হইতেছে। সাপ্রেশন, প্রথম প্রশ্ন হচ্ছে সাপ্রেশন কাকে আজকে শিখবো আমরা, কখন বুঝবো যে সাপ্রেশন হচ্ছে। সাপ্রেশন কি? নাম্বার 1, সত্যিকারের নিউ সিমটমস, যেটা আমরা হোমিওপ্যাথিতে বলি নিউ সিমটমস আসা খুবই খারাপ, প্রেসক্রিপশন রং। তাহলে নিউ সিমটমস কাকে বলে, নিউ সিমটমস কাকে বলে, তার স্বরূপ কি, সেটা কিভাবে বুঝবো যে এটা নিউ সিমটমস, না রোগীর পূর্বের সিমটমস, নাকি না রোগ বৃদ্ধি হয়েছে, অ্যাডভান্স স্টেজে যাচ্ছে, রোগ আরো বেড়েছে। ধরেন আমার কাশি ছিল, এখন শ্বাসকষ্ট হচ্ছে, তাই তো কাশি বা কাশি হতে হতে গলা থেকে রক্ত আসতেছে, এই যে ডিজিজ আগে মেটাস্টেসিস হচ্ছে, আমার হাতে যন্ত্রণা ছিল এখন কাঁধে ফাঁধে সব জায়গায় ছড়াই গেছে, এটা স্বয়ং রোগ বৃদ্ধি পাচ্ছে, মানে ওষুধ কোনো ব্রেক মারতে পারে নাই, রোগের উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারে নাই।
তো তিনটে সিমটমস আছে। নিউ সিমটমস তিন ধরনের হতে পারে। পূর্বের সিমটমস, তাহলে সেটাকে নিউ সিমটমস বলা যায় না। হোমিওপ্যাথিক্যালি নিউ সিমটমস কাকে বলে, যেটা দেখে হোমিওপ্যাথি ডাক্তাররা, সমস্ত ডাক্তাররা, ইভেন যারা গ্রামীণ ডাক্তার তারাও জানে যে নিউ সিমটমস আসা মানে খুবই খারাপ। নিউ সিমটমস এর অরিজিনাল স্বরূপ কি? আমি একদিন একটা প্রফেসরকে প্রশ্ন করছিলাম, স্যার আপনি বলেন তো, আমি যখনই তো ওষুধ দিচ্ছি লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, কার্ব, সালফার, তখন তো পেশেন্টের সিমটমস চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে কিছু সিমটমস থাকা গেল, কিছু সিমটমস আসতে পারে, আর কিছু সিমটমস রয়ে গেল। হ্যাঁ, তাহলে ফের এই যে নতুন সিমটমস কিছু আসবে, তো ভাই লাইকো তো সারা জীবন লাইকো থাকবে না। যদি লেয়ার বাই লেয়ার তার সাপ্রেশন হয় বর্তমান যুগে, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাহলে তো লাইকোপোডিয়াম দিলাম, কিছু উপসর্গ কমলো, তারপরে তো ফের আর একটা স্টেজে যাবে, তারপর থেকে আর একটা স্টেজে যাবে। তখন একটা রোগীতে ডক্টর বিতুল কাস বলতেছেন যদি গ্রুপ 6 বা 7 এরকম লেভেলের মানুষ হয়, তাহলে সেখানটায় মাল্টিপল মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে। ধরেন লাইকো কিছুদিন চললো, সিমটম চেঞ্জ হয়ে ক্যালকেরিয়া আসলো, এর সিমটম চেঞ্জ হলো, দিয়ে সালফারের মধ্যে কিছু লক্ষণ ফুটলো, তাহলে আমাকে এই যে ক্যালকেরিয়া, লাইকো থেকে ক্যালকেরিয়ার যে যাচ্ছে, জার্নি হচ্ছে, ক্যালকেরিয়া থেকে সালফারে যে যাচ্ছে, এর মাঝখানে তো অবশ্যই সালফারের সিমটমস আসছে। ক্যালকেরিয়া যাওয়ার আগে লাইকো দেওয়ার পরে তো ক্যালকেরিয়ার কিছু সিমটমস তো ফুটতেছে, তাহলে এইগুলো তো আগে ছিল না, তাহলে এগুলো নিউ সিমটমস কেন নয়? হ্যাঁ, জটিল প্রশ্ন করে ফেলছিলাম, তাই না? স্যার আমাকে বলেছিল উত্তর দিব, তারপরে আর উত্তর পাই নাই, কিন্তু জিনিসটা আমার মাথার মধ্যে পোকার মতো ঘুরতেছে। রাত দিন আমি স্টাডি করে শুরু করলাম। তখন এই 7th নাম্বার অবজারভেশন পড়ার সময় সত্যিকারের অর্থে আমার সামনে নিউ সিমটমস কাকে বলে, তার স্বরূপ কি, এই সমস্ত কিছু যেন ডক্টর বিতুল কাস আমার কানে কানে বলে দিচ্ছে। তার কাছ থেকে নলেজ পাইছি মানে তো একদম সুপার নলেজ। হ্যাঁ, তিনি 1.5 লাখ 2 লাখ কেস, ক্রনিক কেস সলভ করছে, আর আল্লাহ মনে হয় এত হায়াত দিছে। হ্যাঁ, সেই 63 সাল থেকে আর 2025 সাল পর্যন্ত কন্টিনিউ ট্রিটমেন্ট করে যাচ্ছে। আর তার স্বাস্থ্যের অবস্থাই প্রমাণ তিনি কত বড় একটা হোমিওপ্যাথিক কিং, তার নিজস্ব স্বাস্থ্যই প্রমাণ। এই বয়সে যে পরিমাণে তিনি অ্যাক্টিভ এবং যেভাবে কাজ করে যাচ্ছেন এবং যত রিসার্চ পেপার তার বেরিয়েছে, তাহলে তিনি হচ্ছে একজন হোমিওপ্যাথিক জগতে একটা জলজ্যান্ত কিংবদন্তি, রাইট? তাহলে তার কথা যখন পাইছি আর কারোর কথা লাগতো না তো, এবং অর্গানন অনুযায়ী, এবং দেখলাম হ্যাঁ ব্যাপারটা তো এরকম, আমি শুধু চিন্তাই করতে পারি না, আরেকটু চিন্তা করলে হয়তো নিজেও বুঝতে পারতাম। তো নিউ সিমটমস কাকে বলে, রাইট? তাহলে আজকে বুঝবো সাপ্রেশন কি, নিউ সিমটমস কাকে বলে। আর দ্বিতীয় নম্বর ব্যাপার, যখন সাপ্রেশন যখন ঘটে তখন সাপ্রেশন যখন ঘটে তখন অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্সের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে। চতুর্থ নম্বর ব্যাপার হচ্ছে, যখন সাপ্রেশন বা কোনো একটা প্রেসক্রিপশন ভুল হয়ে গেল, তখন অ্যান্টিডোট, যে অনেক সময় মেডিসিনাল হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে অ্যান্টিডোট করতে হয়, বেশিরভাগ ডাক্তার জানে। অ্যান্টিডোট নানান কারণে নিউ সিমটমস আসছে, মানে ভুল প্রেসক্রিপশন হচ্ছে, ভুলভাল সিমটমস চলে আসতেছে, যেটা উচিত নয়, সেরকম ধরনের অনুচিত কাজ করে ফেলছি, তাহলে তো এখন অ্যান্টিডোট করা দরকার। তাহলে অ্যান্টিডোট হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা কেন করা উচিত নয়, কি সমস্যা হয়? আগেকার সমস্ত ডাক্তাররা কয়েছে নাক্সমিকা, এই সমস্ত মেডিসিনের দ্বারা আমরা অ্যান্টিডোট করতেই পারি। ইয়েস, করা যায়। ডক্টর বিতুল কাস বলছেন যে করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সব থেকে বেস্ট ওয়ে কি, অ্যান্টিডোটের বেস্ট ওয়ে কি? চতুর্থ প্রশ্ন। আজকে এতগুলো প্রশ্নের উত্তর, বেস্ট ওয়ে অফ অ্যান্টিডোট, রাইট? অ্যান্টিডোট করার সব থেকে ভালো পথ কি হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো। প্রশ্নটি সাপ্রেশন কি, নিউ সিমটমস কাকে বলে।
সাপ্রেশন যখন ঘটে তখন ভাইটাল ফোর্স বিভিন্ন অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স না, বিভিন্ন রোগীতে কেমন ভাবে প্রতিক্রিয়া হয়। মানে একই রকম তো রোগী আমাদের চেম্বারে আসে না, কেউ খুবই স্বাস্থ্যবান, মানে রোগের থেকে খুবই ভালো, মানে রোগের দিক থেকে খুবই রোগ প্রতিরোধের ব্যাপারে খুব স্ট্রং। আবার কোন রোগী যারা একদম মেরে মানে শ্মশান যাত্রী আর কি বা কবর যাত্রী আর কি, সেরকম রোগীও আসে। সব রোগী তো একই রেজাল্ট প্রডিউস করে না, করে কি করে না। তাহলে বিভিন্ন রোগীকে সাপ্রেশনের ফলাফল কি অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স না লাগে, এই প্রশ্নটাই হওয়া উচিত। বিভিন্ন রোগীতে সাপ্রেশনের ফলাফল কি কি বলতে পারে যদি সাপ্রেশন হয় রোগীতে? তাহলে মোটামুটি প্রশ্ন 4টে দাঁড়িয়েছে, তাই না? কি এগুলো জানা কি জরুরি না দরকার নাই? যদি বলেন যে দরকার নাই এই প্রশ্নের উত্তর, তাহলে আমি শর্টে বলে দিব। তা লাখ টাকার উত্তর স্যার, লাখ টাকার প্রশ্ন। এবং সমস্ত কথা ডক্টর বিতুল কাশি বলবেন, আমি শুধুমাত্র এক্সপ্লেন করব, ঠিক আছে? প্রফেসরের কথা। মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার আগে চলে যায় রেজাল্ট কি। 7th নাম্বার অবজারভেশনে যখন আপনি একটা প্রেসক্রিপশন করে যেমন মাথা যন্ত্রণা, আমরা সহজ সরল জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি। মাথা যন্ত্রণার জন্য বা জয়েন্টে পেন ছিল, ধরেন হাতের আঙ্গুলগুলো, ছোট ছোট আঙ্গুলগুলো শীতকালে প্রচন্ড ব্যথা, আপনি একটা ওষুধ দিচ্ছেন, ধরেন কি ওষুধ দিচ্ছেন? কোলোফাইলাম, হ্যাঁ, স্মল জয়েন্ট, হ্যাঁ, কোলোফাইলাম স্মল জয়েন্টের উপরে একটা এফিনিটি আছে। আর একটা মেডিসিনের নাম কেউ বলতে পারবেন? আরবুটুলিন, এটা একটা ছোট ছোট অ্যাক্টিয়ারেসিমোসা, রাইট। এগুলা ছোট ছোট জয়েন্টের উপরে কাজ করে। এবং আর একটা রেয়ার মেডিসিন বলি আরবুটুলিন, ARV। মাঝে মাঝে ছোট ছোট ড্রাগস গুলো দরকার পড়ে কোন ক্ষেত্রে? যখন দেখা যায় কোনো ধরনের সিম্পটোলজি নাই এবং রুটির পেশেন্ট, সেখানে অ্যামলারেশন বা প্যালিয়েশন করাই আপনার উদ্দেশ্য, আর কিছুই না। বাবা এইটুকু হলে সেই জায়গায় এই সমস্ত মেডিসিন গুলো খুবই হেল্পফুল হয়। সেখানটায় বড় বড় ড্রাগস গুলোর পিকচার অতটা পাওয়া যায় না, যদি পাওয়া দেওয়া হলে সমস্যা নাই। The main complaint has amyloid without aggravations, but now there is a new problem, right? তাহলে দেখা যাচ্ছে এখানটায় যে আমরা গ্রাফ, আমরা অলরেডি যারা এখানটায় রেগুলার অংশগ্রহণ করি, তার মানে আমরা এই গ্রাফটাকে বারবার প্রতিবারই বলতেছি। উপরের দিকে ইন্টেন্সিটি অফ সিমটমস, অর্থাৎ সিমটমস এর লক্ষণের তীব্রতা, এদিকটার সময়। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট, মানে রোগী এসেছিল এতটা তীব্রতা নিয়ে, এখান থেকে এই পর্যন্ত এতটা তীব্রতা নিয়ে রোগী এসেছিল। এখন জয়েন্টে পেন ছিল, হাত পা গুলো একদম খুচকাতে পারতো না, আঙুলগুলো খুবই ব্যথা ছিল, আর তীব্রতা ধরেন এতটা ছিল। আপনি ওষুধ দিলেন, কি দিলেন? অ্যাক্টিয়ারেসিমোসা দিন, যেটা জাতীয় মেডিসিন কাজ করে, আর কাজও করছে। এখন গ্রাফ হচ্ছে দেখছেন ধীরে 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 ইন্টেন্সিটি কমতেছে, সময়ের সাথে সাথে ইন্টেন্সিটি কমে যাচ্ছে। ভেরি গুড ডক্টর, তো ওকে ওকে না? আরে দারুণ রেজাল্ট হয়েছে রফিক ভাই, আরে যন্ত্রটা তো ব্যথা গায়েব। ওকে, আপনি চিন্তা করলেন যে আপনি যে আমার ওষুধটা খেলেন, আমি যেটা দিলাম টিআরএসিমোসা, সেটা খাওয়ার পরে আপনার কি কোনো বেড়েছিল? যন্ত্রণা কন্তনা একটু কিছু হয়েছিল? নো, দেয়ার ওয়াজ নো অ্যাগ্রাভেশনস, উইথাউট অ্যাগ্রাভেশনস, কমপ্লেন্ট অ্যামলারেশন, রাইট? এবারে আপনি জিজ্ঞাসা করতেছেন আর কি অবস্থা? বলছে ডাক্তার তবে একটা সমস্যা। সমস্যা কি? সমস্যা হইতেছে ওই ছোট ছোট আঙুলের ব্যথা ছিল না, আঙুল তো ঠিক ঢুকতে পারছি, কিন্তু এখন আর কাঁধে নাড়াতে পারছি না, শোল্ডার জয়েন্টে প্রচন্ড ব্যথা। রাইট, 1 নম্বর রেজাল্ট এরকম হলো। তাহলে দেখা গেল জয়েন্ট, স্মল জয়েন্ট পেন সেটা এখন বিগ জয়েন্ট পেনে ট্রান্সফার হয়েছে। এটা বুঝছেন? এটা তো খুবই ভালো অবস্থা। কিছু কিছু রোগী ধরেন যা কিছু হতে পারে, আমি একটা শুধু সাপোজ ধরতেছি যে এখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। দ্বিতীয় আর এক শ্রেণীর রোগী আপনি যাদেরকে অ্যাক্টিয়ারেসিমোসা দিয়েছেন যে জাতীয় মেডিসিন হিসেবে,
তাহলে স্মল জয়েন্ট থেকে সেখানে চলে গেছে, এখন স্মল জয়েন্ট সেরে গেছে, এখন তার সিস্টাইটিস দেখা দিয়েছে, পেশাবের মধ্যে ইনফ্লামেশনস, ব্লাডারে প্রচুর পেন, পেশাব করতে গেলে জ্বালা যন্ত্রণা, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আপনি দেখছেন স্মল জয়েন্টে ব্যথা কমে গেছে, রাইট? যেমন ধরেন মানে দাঁতের সঙ্গে কিডনির একটা সম্পর্ক আছে, জানেন তো, গাউটি টেন্ডেন্সিস এটা আমরা দেখতে পারি, লিখিতযুক্ত তখন গাউট হয়। স্মল জয়েন্ট থেকে ধরেন আঙুলটা একটু ফুলেছিল, ব্যথা ব্যথা ছিল, টিআরএস ইমোশন দেওয়ার পরে সেখানে সিস্টাইটিস ডেভেলপ করছে। তো এই হচ্ছে সিচুয়েশন। এখন বলেন, এই যে ঘটনা দুইটা ঘটতেছে, এই ঘটনা দুইটার ব্যাখ্যা কি হতে পারে? এখান থেকে আমরা সাবপ্রেশনের পয়েন্টকে বুঝবো। এই সিচুয়েশন, এখন আমাদের তো হোমিওপ্যাথি ডাক্তার, আমরা একটু বেশি বকি পেশেন্টের সঙ্গে। তো জিজ্ঞাসা করা হলো মানসিক অবস্থা, যে খিটখিটা ভাব কেমন ছিল, বা আপনার ক্ষুধা, ঘুম, পেশাব বা ঘাম টাম কেমন কি আসছে। বা পেশেন্ট বলতেছে যে মেন্টাল যে অবস্থায় ছিল, ধরেন রোগী প্রচন্ড গালিগালাজ করতো, একটু রাগ সহ্য করতে পারতো না, মানুষের সবসময় প্যাঁচ লাগাতো মানুষদের মধ্যে, এরকম একটা হিংসুটে টাইপের মানুষ ছিল। তো মেন্টালিটি সেম আছে। এনার্জি লেভেল, অর্থাৎ আগের থেকে আপনার কাজকর্মে আরো বেশি ইজি লাগতেছে, উইকনেস, দুর্বলতা কেমন, কাজকর্মে মনোযোগ কেমন, ফোকাসিং কেমন, এই সমস্ত ব্যাপার, অর্থাৎ এনার্জি প্যাটার্নটা আপনি দেখতেছেন। এনার্জি প্যাটার্নও অলসো সেম, যা অবস্থা ছিল সেই অবস্থায় আছে, বরঞ্চ তার থেকে আরো খারাপ অবস্থা, ডাউন, খারাপ অবস্থায় চলে গেছে। তাহলে এখানটায় দুইটা সাইন আছে। নাম্বার ওয়ান হচ্ছে স্মল জয়েন্ট গুলো, এখানটায় এই যে রেজাল্টটা, এটা আনফেভারেবল, এটা হচ্ছে অযৌক্তিক রেজাল্ট তৈরি হয়েছে, যদিও ব্যথা কমছে। হচ্ছে আমরা এর আগের একটা অবজারভেশন দেখেছিলাম, সেখানেও মেন্টাল ফিজিক্যাল উন্নতি হয়, কিন্তু লোকাল মানে 5 নম্বরটা দেখেছিলাম সম্ভবত, লোকালটা খুবই ভালো হয়েছে, তাই না? মানে লোকালে অ্যাগ্রাভেশন হয়ে আমরা, যেহেতু এখানটায় কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয় নাই, তো অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাচ্ছি না, একটু স্লাইটলি এটা বাড়লে যদি ডাক্তাররা মনে করে খুবই ভালো ব্যাপার, না সেরকম ভাবে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় না, অ্যাগ্রাভেশন দেখা যায়। আর দ্বিতীয় নম্বর, এনার্জি প্যাটার্ন, এনার্জি লেভেল, যে দৈহিক স্বচ্ছন্দতা, যে শরীরের মধ্যে চলাফেরায়, ঘুমিয়ে কাজে কর্মে যে একটা সাবলীলতা, সেটার অভাব যেমন তেমন আছে। এনার্জি লেভেল বা মেন্টাল ইমোশনাল লেভেলের মধ্যে কোনো ধরনের উন্নতি হয়। এই যে দুইটা পয়েন্ট, নাম্বার 1 নাম্বার 2, এই দুইটা পয়েন্ট হচ্ছে আনফেভারেবল। তাহলে এই দুইটা জিনিসকে অ্যানালাইসিস না করে ডাইরেক্টলি ফিজিক্যালি কমপ্লেক্স বা লোকাল সমস্যাটা কমেছে, রাইট? তাহলে যেখানটায় দেখা যায় অ্যালোপ্যাথিক যারা ডাক্তার আছে তাদের প্রেসক্রিপশন কেমন টাইপের হয়, অ্যালোপ্যাথিক ওষুধ খেলে একটা গ্যাসের ক্যাপসুল খান, সঙ্গে সঙ্গে আপনার গ্যাস কমে যাচ্ছে, বাট আপনার এনার্জি লেভেল এবং মেন্টাল ইমোশনাল লেভেলে কোনো পার্থক্য হয় না, বরং হয়তো খারাপ হয় কিন্তু ভালো হয়। অনেকটা অ্যালোপ্যাথিক লাইক অ্যাকশন। হোমিওপ্যাথিক ঔষধ যখনই ডিরেকশন ফলো করবে, বা যখনই প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক স্টিমুলেশন হবে, তখন সেটা ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করবে। ভাইটাল ফোর্সে যখনই স্টিমুলেট হবে, পুরো সিস্টেমের মধ্যে একটা ব্যালেন্সিং প্রক্রিয়া চলে আসবে। যখনই ব্যালেন্সিং প্রক্রিয়া শুরু হবে, তখন সব থেকে ডিপ জায়গাটা আগে কিওর, আর ডিপ জায়গা, সব থেকে ডিপ জায়গা যখন আগে কিওর হইব, তখন এনার্জি প্যাটার্ন বা শরীরের মধ্যে সাবলীলতা, ওয়েলবিং সেন্সেশন এবং ইমোশনালি ফ্রিডম, কতটা জেদ, রাগ, এই সমস্ত সব মনের মধ্যে চাপ, প্রেশার, এগুলো সবই মন ভারাক্রান্ত, সন্ধ্যাবেলা থেকে কাঁদে,
অল্প অল্প কথা বিরক্ত হয়, এই সমস্ত এনার্জি এবং ইমোশনাল প্যাটার্ন এগুলা সবই আগে ঠিক হয়। এগুলাতে অবশ্যই ভালো প্রোগ্রেস দেখা যায়। দেন তারপরে লোকাল জায়গাটা যেহেতু ভাইটাল ফোর্স এটাকে অতটা গুরুত্ব দেয় না, হতে পারে এটা ফার্স্টেই কমে যায় অথবা লাস্টের দিকে কমতে থাকে, রাইট? এটা হচ্ছে সিমিলিমাম মেডিসিনের বৈশিষ্ট্য। সিমিলিমাম, রাইট? তাহলে এখানটায় আমরা যেটা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুইটা জিনিস রং হইতেছে। একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয় নাই, অর্থাৎ ঠিকঠাক স্টিমুলেট না হয়ে কমছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এনার্জি প্যাটার্নে মেন্টাল ইমোশনাল লেভেলে কোনো ধরনের উন্নতি হয় না, রাইট? এই কারণে যখনই দেখা যায় যে কখন বুঝবেন, এবার একটা প্রশ্নের উত্তর নিয়ে নেয়। এই প্রশ্ন শুধু আমি প্রভাব বা বৈশিষ্ট্য বর্ণনা করছি যাতে আপনি স্বরূপটা বুঝতে পারেন। সাপ্রেশন, ইমোশনালি লেভেল এবং এনার্জি বা ফিজিক্যাল বা ফিজিওলজি, যে বডির যে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে উন্নতি দেখা দেয় নাই, এবং উপরন্তু লোকাল সিমটমসটা কমে গেছে, লোকাল প্রবলেমটা নাইগা, এবং প্রবলেম ডিপ লেয়ারে চলে গেছে। অর্থাৎ আগে ছিল স্কিনের সমস্যা, এখন শ্বাসযন্ত্রের সমস্যা। আগে ছিল শ্বাসযন্ত্রের সমস্যা, এখন ট্রান্সফার হয়েছে হার্টের মধ্যে পেন হওয়া শুরু হয়েছে। রাত্রেবেলা দম আটকে যাচ্ছে, শুইতে পারতেছে না, এরকম টাইপের, এবং প্রেশার অন্যরকম হয়ে গেছে। তো ডিপ অর্গানে যখন ট্রান্সফার হয়, তখন এই সমস্ত প্রক্রিয়া যখনই ফলো করবে। আর এই যে ডিপ অর্গানে নিউ সিমটমস কেন আসে? বিকজ অফ লোকাল সিমটমস আরেকটু ডিপ অর্গানের মধ্যে বা ডিপ রিজিয়নের মধ্যে বাইরে থেকে ভিতরের দিকে, মানে হেন্স লরের অপোজিটে যখন প্রবেশ করবে, তাতে রোগী মাথা কেটে যদি মরে যায় যে ডাক্তার আমি অনেক ভালো আছি, সবাই যদি আপনার চোখে আঙুলে দেখায় দেখ ডাক্তার কেমন রেজাল্ট দিছে, সঙ্গে সঙ্গে নাইকা করে দেখছে, বন্ধ করে দিছে, আপনি যাই বলেন না বলেন, ডিসপ্রেশন। গত বছর দিনে একটা রোগী দেখছিলাম, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তো ক্রনিক গ্যাস্ট্রাইটিসে এই রোগীর সমস্যা 10 ইয়ার্স, 10 বছরের নিচে। হঠাৎ করে 2.5 মাস বাদে আসতেছে, 25 months after. What happened? আমি বললাম যে এই ভিডিওটা আপনি কি করেছেন, কেমন ছিলেন, বিস্তারিত বর্ণনা দেন। বললো ডাক্তার আমার গলা থেকে রক্ত উঠতেছিল, মেডিসিন চলতেছিল লাইকোপোডিয়াম 1 ডোজ, তো তার মধ্যে একটা ডোজে সম্ভবত খেয়েছে। খাওয়ার পরে কন্টিনিউ 2 months একদম পারফেক্ট ছিল। এত ভালো রোগী জীবনে কখনো ছিল না। ওটাই তারপরে রোগী আসছে, মুখে রক্ত উঠতেছে, হেমাটোসিস, রাইট? আমি তো অবাক, আমি তো ভাবা চাকা খেয়ে দিয়েছি, এমন তো হওয়ার কথা না। আসলে মুখ থেকে রক্ত উঠছিল কেন? ওকে, নো প্রবলেম বললাম। তারপরে উনি পজ ইনজেকশন বা অ্যালোপ্যাথিক ইনজেকশন নিয়ে ব্লাডটাকে সাপ্রেস করছে। তারপরে ব্লাডটা সাপ্রেস হওয়ার পরে রোগীর ফের আগের যে সমস্ত সমস্যা ছিল, বিকালের দিকে প্রচন্ড গ্যাস, মাথার যন্ত্রণা, স্টুল ঠিক মতো হয় না, ঘুম নাইগা, খিদে উড়ে গেছে, বমি বমি ভাব কন্টিনিউ, লিউকোরিয়া, তারপরে প্লাটাসপ্রম ভেজায় না, সমস্ত সিমটমস ক্যালকুলেশন করা খুবই সোজা। যেহেতু এখানটায় ঘুম,
যে ইভেন মুডও খুব ভালো হয়েছিল। পেশেন্ট বলতেছিল আমি সব থেকে চিয়ারফুল কন্ডিশনে আছি, ভালো কন্ডিশন। তাই আজকে ফের আপনার কাছে এসেছি। পিজি হসপিটালে গেছিলাম, সব থেকে বড় হসপিটাল, সেখানটায় রিপোর্ট করছে, কিন্তু রিপোর্টের মধ্যে কোনো প্যাথোলজি আসে নাই। টিভি সবকিছু প্যাথোলজি ওকে দেখাইছে। ডাক্তাররা অবাক যে এই রক্তটা কেন আসলো, কোথায় থেকে আসলো। ডাক্তারদের কোনো প্রশ্ন না, ম্যাজিক্যালি ব্যাপার। আমি খুবই মানে আমার ব্রেন যত বেশি ওয়ার্ক লোড নেয়, মানে জটিল ব্যাপার নেয়, তত ভালো লাগে। বিশেষ করে কোনো একটা মানে রহস্য ব্যাপার পেলে তো আমি রহস্য গল্পও করতে ভালোবাসি, আবার রহস্যের নাটক, উপন্যাস, সিনেমা এগুলো দেখতে পারতাম। এখানে একটা রহস্য, একটা থ্রিল পয়দা হয়েছে, তাই না? থ্রিল চলে এসছে। দেন আমি চিন্তা করলাম যে যখন আমার বিশ্বাস আছে হোমিওপ্যাথি ল এবং দুর্দান্ত হচ্ছিল। স্টুল নর্মাল যে সমস্ত প্যাথোলজি ফিজিওলজি, এই প্রসেস গুলো খুবই ভালো হতেছিল। রোগীর এনার্জি লেভেল, রোগী বলতেছে আমি খুব ভালো ছিলাম, তাহলে শরীরের মধ্যে একটা ওয়েলনেস খুবই জেন্টেল, খুবই ভদ্রভাবে কথা বলে, তো মেজাজের মধ্যে অতটা কিছু বোঝা যায়, মোটামুটি সেন্সেশন ছিল। তাহলে এখানটায় 3 পজিটিভ, 1 2 3 4। তাহলে জেনারেল 100% জেনারেল ফিজিওলজি বা সাধারণ যে বডির যে প্রসেস, সেই প্রসেস কিন্তু খুবই স্মুথলি যাচ্ছিল, রান করতেছিল। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যারের হয়তো বা কল আসতে না, নেট ডিসকানেক্ট হয়েছে, এখন কথা কোনো আসছে। হ্যালো, শোনা যাচ্ছে এবারে? হ্যালো, জি স্যার। হ্যালো 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 স্যার শোনা যাচ্ছে? হ্যালো, শুনছি স্যার। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। এবার ক্লিয়ার না? একদম ক্রিস্টাল ক্লিয়ার। কেটে কেটে আসছে স্যার। ওকে, তাহলে কোন পর্যন্ত শুনেছেন আমি জানি না, তো স্যার সবকিছু ভালোভাবে চলছিল, এটুকু পর্যন্ত শুনেছিলাম। হ্যালো ইনসানুর ভাই, শুনতে পাচ্ছি? জি স্যার, এখন শোনা যাচ্ছে, কিন্তু একটু আপ ডাউন হচ্ছে আর কি স্যার, একটু কেটে কেটে আসছে স্যার।
এখন সমস্যা, অদ্ভুত সমস্যা, নেট এত স্লো চলতেছে কেন বুঝছি না। আচ্ছা এবারে দেখেন, ঠিক আছে না? ক্লিয়ার এবার? এখন ঠিক আছে বলে দিন। তাহলে এখানটাই ব্যাপার হচ্ছে, এর মধ্যে এখন কতদূর পর্যন্ত শুনেছেন আমি জানি না, মোটামুটি তার মেন্টালি ফিজিক্যালি বা ফিজিওলজিক্যাল প্রসেস গুলো ঠিকই ভাবে চলছে, কন্ডিশন খুবই ভালো ছিল, এবং তার সাথে রোগীর অ্যাবলারেশন হয়েছে, এবং তার আগে হালকা অ্যাবলারেশন হয়েছিল যতদূর আমার মনে পড়ে। তাহলে এই রোগী মুখ থেকে রক্ত কেন বেরোলো? রিপোর্টও, প্যাথোলজিক্যাল রিপোর্টও বলতেছে সমস্ত কিছু ওকে আছে, দেন তাহলে রক্ত কেন বেরোলো? দেন আমি পেশেন্টকে চেপে ধরলাম যে আপনি বলেন এই রক্ত কেন বেরোলো, এর আগে কি কখনোই বের হয়নি? বলছে 25 ইয়ার্স এগো তার মুখ থেকে রক্ত উঠেছিল, এবং প্রচন্ড ঠান্ডা লাগার পরে এই রক্ত উঠেছিল, এবং তার 3-4 বার এরকম এপিসোডে রক্ত বেরিয়েছিল গলা থেকে, এবং সেগুলো সবই পজ ইনজেকশন অর্থাৎ অ্যালোপ্যাথিক ইনজেকশন করে সেগুলোকে কমানো হয়েছিল। রাইট? ক্লিয়ার? হোয়াট হ্যাপেন এখানটায় হয়েছে যে 2.5 বছর আগে যে রোগ সাপ্রেশন হয়েছিল অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের দ্বারা সেই রোগ ফিরে এসছে লাইকোপোডিয়ামের ক্রিয়াতে। ক্লিয়ার? ইয়েস। এবং এটা কিন্তু ডিসচার্জ, এই ডিসচার্জ না হলে বডি সুস্থ হবে না, বিকজ এটা ভাইটাল ফোর্স প্রবলেমকে বাইরে থেকে থ্রো করতেছে সিস্টেমকে ফিল্টার করার জন্য। তো এই ডিসচার্জে আবার ইনজেকশনের দ্বারা সাপ্রেস করছে, দেন আবার তার গ্যাস্ট্রাইটিসের সিম্পটমস জেগে উঠছে। এই যে ডিসচার্জ, এগুলাকে বুঝতে গেলে যে এখানটাই ঘটেছে, এই যে ডিসচার্জ, এখানটায় সাপ্রেশন হয়েছে, যে সাপ্রেশন হয়েছে ডিসচার্জ, সঙ্গে সঙ্গে রোগীর যত সমস্যা ছিল এবং মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল ওয়েলবিং সেন্সেশন সবকিছু ডাউনে চলে গেছে। রোগী আগের মতো অস্থির, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, সমস্ত দেখা করছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যালোপ্যাথিক পজ ইনজেকশন কেমন করে কেসটাকে সাপ্রেস করে আবার ক্রনিক গ্যাস্ট্রাইটিস এনে দিচ্ছে। এটা হচ্ছে ইট ইজ কল্ড সাপ্রেশন। তাহলে সাপ্রেশন কি আমরা বুঝলাম। নিউ সিমটমস কাকে বলে? নিউ সিমটমস হচ্ছে এখানটা যদি এটা অ্যাগ্রাভেশন হয়ে অ্যামলারেশন হইতো, তারপরে যদি কিছু সিমটমস আসতো, সেটা ইডিওসিনক্রোনাইজের জন্য হতে পারে, প্রুভিং সিমটমস হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই যে নিউ সিমটমস, এই নিউ সিমটমস তখনই বলা হবে যখনই দেখা যাবে এখানে কি বলছে, বাট নাও দেয়ার ইজ এ নিউ প্রবলেম। যখন নিউ প্রবলেম আসবে, যখন নতুন সমস্যা আসবে, তাহলে নিউ প্রবলেম বা নিউ সিমটমস কাকে বলবো? যখন সিমটমস অ্যারাইজ করবে অ্যাগ্রাভেশন ছাড়া, 1 নম্বর, এবং সব থেকে বড় লক্ষণ হচ্ছে ফিজিক্যাল ও মেন্টালের অবস্থা উন্নতি হবে না, অথবা আরো খারাপ হয়ে যাবে। উন্নতি হয় না, বরঞ্চ আরো খারাপ অবস্থা। যেমন অ্যালোপ্যাথিক ওষুধ খেলে সাপ্রেশন হয়। অ্যাজ এক্সাম্পল আপনাদেরকে বলি, আমাদের মাঝে মাঝে জ্বর হয় না? জ্বর হয়। জ্বরের মধ্যে আপনি যখন সঠিক সিমিলিমাম, আপনারা কারা কারা জ্বরের মধ্যে সঠিক সিমিলিমাম কখনো খেয়েছেন কিনা জানি না, এখানে অনেকেই জানে যে জ্বর আর সিমিলিমাম মেডিসিন যখনই আপনি দিবেন, ধরেন রক্ত লাগবে, দেওয়ার পরে দেখবেন সবার আগে জ্বর যায় না, কিন্তু সবার আগে ক্ষুধাটা, যেটা অরুচি ভাব লাগছিল, ক্ষুধাটা চলে আসে, ঘুমটা পারফেক্ট হয়, আর মেজাজটা হালকা হয়ে যায়, শরীরের যে বোঝা জড়তা ভাবটা চলে যায়। তো কিন্তু লাস্টে যায় বা ফার্স্টে চলে যায়, কিন্তু ক্ষুধা, পারফেক্ট, জড়তা সবকিছু মুহূর্তের মধ্যে যেন ভ্যানিশ হয়ে যায়। 2-3 ঘন্টার মধ্যে থেকে আরাম লাগা শুরু। আপনারা যারা জ্বরের সঠিক ওষুধ কারো কাছে খেয়েছেন,
কোনো কোনো সময় দেখবেন এরকম অ্যাকশন হয় যে আল্লাহ আমার শরীরে তো কিছুই নাই, শুধু টেম্পারেচারটুকু ছাড়া। এবং জ্বরের পরে, জ্বর যখন সেরে যায় তখন দেখা যায় বডিতে কোনো দুর্বলতা নাই, কোনো কষ্ট নাই, যেন জ্বর আমার হয়ই না। এই ফিলিংসটা কেউ পেয়েছেন কোন সময়? যেন আমার কালকের যে জ্বর ছিল সেটা ভুলেই গেছি, রাইট? এই ফিলিংসটা কেউ পেয়েছেন কিনা? হ্যালো, জি স্যার, এরকম হয় স্যার। হ্যাঁ জি স্যার, আমাদের নিজেদের জ্বরের ক্ষেত্রে তো আমরা খেয়েছি ওষুধ এরকম। আবার একই জ্বর ছোটবেলায় যখন আমার জ্বর আসতো তখন অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে, অ্যালোপ্যাথিক ওষুধটা কি অদ্ভুত দেখেন, অ্যালোপ্যাথি যে সমস্ত ওষুধ খাওয়ার পরে বা যে সমস্ত রোগীরা আসে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে, জ্বরটা টেম্পারেচারটা সবার আগে চলে গেছে, টেম্পারেচার নাই, কিন্তু তারপরে জ্বর ছুটে বেরিয়ে গেছে স্যার। মুখে একটা আলো অলসি ভাব, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খেলে তার অবস্থা খারাপ, ভালো লাগলে কিছু মেজাজটা কিরকম বিচ্ছিরি হয়ে যায়, হ্যাঁ, ক্ষুধা তো নাই, আর ঘুমটা যেন আরো সুপারফিসিয়াল হয়ে যায়। আর জ্বর চলে যাওয়ার পরেও দুর্বলতা আরো যেন এক সপ্তাহ পিছু ছাড়ে না, 1 উইক। হিয়ার ইজ এ সাপ্রেশন, এই যে দুর্বলতা থেকে আরো। তাহলে সাপ্রেশন হয়নি তার প্রমাণ কি? সাপ্রেশন যখনই হবে না তখন সবার আগে শরীরটা বা ওয়েল বিং সেন্সেশনটা থাকতেই হবে। ওয়েল বিং সেন্সেশন যদি না আসে বা পেশেন্টের ক্ষুধা, মানে জেনারেল সিমটমস গুলো যদি উন্নতি না ঘটে, হ্যাঁ, আর যদি কিছু সিমটমস চলে আসে, আর যদি কিছু সিমটমস, নতুন সিমটমস ডেভেলপ করে, তাহলে জেনারেল ডাউনে চলে গেছে আর নিউ আর কিছু নতুন নতুন সিমটমস দেখতে পাচ্ছি, দেন ইট ইজ সাপ্রেশন। এটাই হচ্ছে সাপ্রেশন, আর এটাকেই বলা হচ্ছে নিউ সিমটমস। সত্যিকারের অর্থে ভুল প্রেসক্রিপশন আর নিউ সিমটমস অ্যারাইজ হয়েছে। অর্থাৎ এখানটায় যে বডি যে ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম এখানে যে ফাংশন করে যে সমস্ত সিমটমস গুলো থ্রো করেছিল বডিকে, সেই সমস্ত সিমটমস গুলোকে অন্যায়ভাবে সাপ্রেশন করার ফলে, হ্যাঁ, আরো বেশি ডিফেন্স মেকানিজম দুর্বল হয়ে গেছে। তার প্রোটেকশন আছে যে একটা গার্ড সিস্টেম বজায় রেখেছিল, সেই গার্ডটা ভেঙে গেছে, সেই গার্ড বা সেই যে রক্ষা কবচটা সেটা ভেঙে গেছে, যাওয়ার ফলে সিমটমস আরেকটু ডিপে চলে গেছে। সেই কারণে আরো বেশি দুর্বলতা, আরো বেশি মেজাজ খারাপ, আরো বেশি চিড়চিড়ে মেজাজ, এইগুলা সব গুলো করছে। তাহলে নিউ সিমটমস দেখলেই আপনি নিউ সিমটমস বলে ঘোষণা দিতে পারবেন না, তার সাথে অবশ্যই এইগুলা থাকতে হবে: জেনারেল ডিক্লাইন, মেন্টালে, এনার্জি লেভেলে কোনো ধরনের ফলাফল নাই, আর প্লাস কিছু নতুন সিমটমস দেখছে, then it is suppression, it is new symptoms. Clear? তো শুধুমাত্র লোকাল সিমটমস এমএল হয়েছে এটা দেখে পাগল হওয়ার উপায় নাই, তার সঙ্গে আপনাকে জাজ করতে হবে এই পয়েন্ট: জেনারেল, মেন্টাল, ইমোশনাল, এনার্জি লেভেল। এটা যদি ভালো হয় আর আপনার নিউ সিমটমস আসে, আপনি বেশিরভাগ সময় দেখবেন ওটা নিউ সিমটমস নয়। যেমন আমি এখানটায় ভয় পাচ্ছিলাম, আল্লাহ আমার ওষুধ খেয়ে গলা থেকে রক্ত উঠলো নাকি, না, আলহামদুলিল্লাহ রোগী কইছে 2.5 বছর আগে এরকম 3-4 বার হয়েছে। তাহলে যখনই দেখবেন যে জেনারেল, মেন্টাল, ইমোশনাল লেভেল ভালো হয়েছে আর তার সাথে কিছু নতুন সিমটম যেটা আপনার কেস টেকিং এর ফাইলে নাই, আপনি বেশিরভাগ সময় দেখবেন রোগী বলতে ভুলে গিয়েছে যে ডাক্তার এরকম তো আগে হয়েছিল। কেস টেকিং এর ফাইলে নাই, কিন্তু রোগী হঠাৎ করে বলতেছে, যেমন আমার কাছে হঠাৎ করে বলছে ডাক্তার মুক্তি রক্ত ছিল, ওই জন্য করে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিলাম, পিজি হসপিটালে গেছিলাম। আমি বললাম যে সিমটম কোথা থেকে আসলো, আপনি তো এর আগে কখনো বলেন নাই, এটা কি আপনার লাইফে কখনো ঘটেছিল? বলছে হ্যাঁ, ডাক্তার বলতে ভুলে গেছে 2.5 বছর আগে হয়েছে। তখন ওটা নিউ সিমটমস, ওটা হেরিং পাস্টের রোগী, পাস্ট হিস্ট্রিতে তার কমপ্লেক্স যেটা ঠিক হয় নাই সেটা এখন যে পূর্বের যে সমস্ত বডির মধ্যে আছে সেগুলো
ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে দুইটা ঘটনা বলছিলাম এবং এখানটায় গ্রুপ দুইটার কথা বলছিলাম। এক নম্বর হচ্ছে যারা খুবই হায়ার কোয়ালিটি স্বাস্থ্য সম্পন্ন ব্যক্তি, আপনি তাতে ওষুধ প্রেসক্রিপশন করলেন। তো এখান থেকে দুইটা ঘটনা আমি বলছিলাম না, যে ধরেন স্মল জয়েন্ট আক্রান্ত হয়েছে আর সেখানে আপনি একটি রেসিমোসা দিয়েছেন, এখন বিগ জয়েন্ট শোল্ডার জয়েন্ট গুলো বা চেস্টের যে সমস্ত ইন্টারকস্টিয়াল নিউরালজিয়া বলে সেরকম টাইপের প্রবলেম অ্যারাইজ করছে, তাহলে বিগ জয়েন্ট গুলো বা আরো উপরের দিকে মানে ফিঙ্গার থেকে আপনার শোল্ডারে ব্যথা ট্রান্সফার হয়েছে। আর একটা গ্রুপ অফ পেশেন্ট বলছিলাম যেখানে ছোট ছোট গাঁটের ব্যথা গেছে কিন্তু পরবর্তীকালে সিস্টাইটিস ডেভেলপমেন্ট করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখনই এই ধরনের ঘটনা ঘটলো, স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্টে ট্রান্সফার হইলো, দেন তখন সিমটমস কিন্তু হেরিং স্লট অপোজিটে যাইতেছে। বাট হেরিং স্লট অপোজিটে যখনই যাইবে সেটা সাপ্রেশন। তাহলে স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্ট যখন ট্রান্সফার হইলো তখন এখানে এক ধরনের সাপ্রেশন অলরেডি ঘটলো। ঠিক আছে, এখন এই সাপ্রেশন এটা মোটামুটি ভাবে হেলথি লেভেলের পেশেন্ট আছে, হেলথি মোটামুটি স্বাস্থ্যবান, যাদের ভাইটাল ফোর্স মোটামুটি স্ট্রং আছে, ভাইটাল ফোর্স শক্তিশালী, হ্যাঁ ধরেন 4 থেকে 7 এরকম লেভেলে। হ্যাঁ, তো এই যে সাপ্রেশন এটা কিন্তু যেহেতু এখানে ভাইটাল ফোর্স খুবই স্ট্রংলি ভাবে কাজ করছে, তাই আপনার অপোজিট ওষুধ পাওয়ার পরেও বা ভুল ওষুধ পাওয়ার পরেও সে সিমটমস তাকে অতটা গভীরে প্রদান করে নাই, শুধু জয়েন্ট থেকে আরেকটু ডিপ জয়েন্টে বা আরেকটু ভালো জয়েন্টে ট্রান্সফার করছে। তাহলে এই ক্ষেত্রে যে সাপ্রেশন হচ্ছে এটা কিন্তু অনেক হালকা সাপ্রেশন, রাইট? কিন্তু যদি দেখা যায় জয়েন্ট পেন সাপ্রেস করার পরে রোগীর কিডনি আক্রান্ত হলো, ব্লাডার আক্রান্ত হলো, সিস্টাইটিস হলো, দেন এখানটায় খুবই স্ট্রংলি ভাবে সাপ্রেশন হচ্ছে। আর এটা বেশিরভাগ হয়ে থাকে উইক ভাইটালিটি, যেখানটায় ডিফেন্স মেকানিজম মোটামুটি ভাবে খুবই দুর্বল কন্ডিশনে ছিল, সেই জায়গায় এত ভয়ানক সাপ্রেশন হতে পারে। এখন মেডিসিন কি ছিল, মেডিসিনের জাজমেন্ট আপনি যদি করেন, মেডিসিনটা কিন্তু যেহেতু এখানটায় কাজ করেছে, সে জয়েন্ট থেকে পেনটাকে তো সরাতে পেরেছে, তাহলে মেডিসিনটা কিন্তু কাছাকাছি ছিল। খুব যে একদম অনেক দূরবর্তী মেডিসিন হলে কোনো কাজই করবে না। ধরেন আপনার একোনাইট দরকার আর আপনি দিচ্ছেন জিঙ্কা মেটালিকাম, তো অনেক দূরের একোনাইট একটা অ্যাকিউট এবং খুবই গতি সম্পন্ন একটা মেডিসিন, অ্যাকিউট এবং সাডেন অ্যাটাক টাইপের একটা ভায়োলেন্ট অ্যাকিউট টাইপের মেডিসিন। আর জিঙ্কা মেটালিকাম যেখানটায় ক্রনিক নার্ভের উপরে, নার্ভাস টেম্পারমেন্টের উপরে কাজ করা মেডিসিন। তো দুইটা একদম অপোজিট হইলে কোনো রেসপন্স আসবে না বডিতে। তাহলে মেডিসিন যে ডাক্তার কাছাকাছি গিয়েছে কিন্তু একটু ভুলের জন্য ফসকে গেছে। কাছাকাছি মেডিসিন, এটা কিন্তু অনেকটা কাছাকাছি মেডিসিন, তাই কাজ করেছে, এনার্জি প্যাটার্নকে চেঞ্জ করেছে, তাই না? এখন যদি এরকম ভুল হয়, প্রথমে হেলথি পার্সোনালিটিতে নেব, এখানটায় যদি এরকম ভুল হয়, ডক্টর বিপুল দাস প্রথম বলেন যে মেডিসিন তো সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। আর এখানটায় যেহেতু স্মল জয়েন্ট থেকে আর একটা ভালো জয়েন্ট বা বিগ জয়েন্টে ট্রান্সফার হয়েছে, সেহেতু অতটা ডিপ সাপ্রেশন হয় না। তাহলে এখানটায় ওয়েটিং করা সব থেকে ভালো, ওয়েটিং করে যতক্ষণ না এই মেডিসিনের কাজটা শেষ হয়ে যায় এবং ভাইটাল ফোর্স আবার, যেহেতু এখানে শক্তিশালী আছে ভাইটাল ফোর্স, সেহেতু অটোমেটিক রিব্যালেন্স হওয়ার সুযোগ দেওয়া হয়, রিব্যালেন্স হয়ে যাবে। তখন আপনি অরিজিনাল প্যাটার্ন, ডক্টর বিপুল দাস চান যে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনকে প্রেসক্রিপশন করি তার অরিজিনাল প্যাটার্ন, অর্থাৎ রোগীর যেটা প্রাকৃতিক বা অরিজিনাল সিমটমস প্যাটার্ন আছে সেটার উপরে প্রেসক্রিপশন হোক। কখনোই সুপারফিশিয়াল প্যাটার্ন বা ওষুধ জনিত, দেখেন আমাদের হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এনার্জি মেডিসিন, এগুলো হচ্ছে এনার্জি, এক ধরনের প্যাটার্ন মেডিসিন, এনার্জেটিক মেডিসিন। তো এর কাজ হচ্ছে বডির এনার্জি প্যাটার্নকে চেঞ্জ করে দেওয়া, রাইট? তো যখনই হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা অ্যান্টিডোট করবেন, তখনই এই মেডিসিন সেই
অ্যান্টিডোটের ফ্যাক্টরে তো কাজ করবেই, তাকে তো অ্যান্টিডোট করবেই, কিন্তু উপরন্তু এর যে আরো কিছু সিমটমস এখানটায় চলে আসবে, যদি নতুন কিছু মেডিসিনাল সিমটমস এখানে থাকবে। এখন আপনি যখন এই নাক্স ভূমিকা বা ক্যাম্ফোরা দিয়ে যখন আপনি অ্যান্টিডোট করতেছেন, তখন ক্যাম্ফোরা এবং নাক্স ভূমিকার কিছু সিমটমস এখানে থেকে যাবে, রিমেইনিং থাকবে, এটা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না যে থাকবে না। তখন আপনি রোগীর অরিজিনাল সিমটমস আর প্লাস নাক্স ভূমিকার পরবর্তী চিত্র থাকবে, অরিজিনাল সিমটমস প্যাটার্ন প্লাস নাক্সের প্যাটার্ন, এই দুইটা প্যাটার্ন আপনি দেখতে থাকবেন এবং তার উপর যে ওষুধটা যাবে সেই ওষুধটা কি ভালো হবে না ভুল হবে। এখানে তো নাক্সে বা ক্যাম্ফোরা দিয়ে আপনি ইয়ে করেছেন, সেখানে তো ক্যাম্ফোরারও তো কিছু মিক্সিং সিমটমস থাকবে, ক্যাম্ফোরার দু একটা লক্ষণ তো থাকতেই পারে। তাই ডক্টর ভিতুলকাস বলেন যে এনার্জি প্যাটার্নের কোনো মেডিসিন দ্বারা অ্যান্টিডোট করাটা ঠিক না। এবার আপনি যখনই এই ভূমিকা আর প্লাস হচ্ছে অরিজিনাল প্যাটার্নের সিমটমস, অরিজিনাল প্যাটার্ন রোগীর চলে, অরিজিনাল প্যাটার্ন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, তাহলে আপনি দেখছেন নাক্স এবং ক্যালকেরিয়া সিমটমস, রাইট? এবার কোন ডাক্তারের পক্ষে দুইটা ক্যালকেরিয়া সিমটমস মানে ক্যারেক্টারিস্টিক সিমটমস আর নাক্সে ধরেন 4টে ক্যারেক্টারিস্টিক সিমটমস, তো আপনি যেটা প্রেসক্রিপশন করবেন সেটা সুপারফিশিয়াল হয়ে যাবে, যেহেতু এই নাক্সের যে সিমটমস এটা কিছুদিন বাদে গায়েব হয়ে যাবে, তো আপনি তো অলরেডি নাক্সের 4টে সিমটমস ধরে নিয়েছেন, তাহলে সমস্যা হচ্ছে এই জায়গায়। এই জন্য ডক্টর ভিতুলকাস বলেন যে এনার্জি প্যাটার্ন অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা অ্যান্টিডোট করাটা ঠিক নয়, বা করলে পরবর্তীকালে কনফিউশন বাড়তে থাকে যে কোনটা কার সিমটমস আর কোনটা থেকে কি জেনারেট হয়েছে সেটা বোঝা মুশকিল। তাই ডক্টর ভিতুলকাসের মতে যদি স্ট্রং ভাইটালিটি থাকে এবং সেক্ষেত্রে শুধুমাত্র একটু স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্টে যদি ট্রান্সফার হয়ে থাকে, তাহলে আমরা যদি কিছুটা ওয়েট নিয়ে থাকি, তো অলরেডি ডিফেন্স মেকানিজম খুবই শক্তিশালী, সে এই ভুল মেডিসিনের প্রতিক্রিয়া থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। ভাই আজকে একটা গ্যাসের ক্যাপসুল খেলে ফের কালকে খাওয়া লাগে, তাহলে সিমটমস যেই গেছে রিটার্ন আসে, এটা বুঝছেন না? তাহলে ডিফেন্স মেকানিজম তখন অরিজিনাল প্যাটার্নটা যখনই বিকাশ করবে, যখনই ফের আবার আগের ফরম্যাটে ফিরে যাবে, অর্থাৎ যে মাথার যন্ত্রণা বা যে জয়েন্টের ব্যথা কমে গেল, যে জয়েন্টের ব্যথা ছোট ছোট স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্টে যে ট্রান্সফার হয়েছিল, হ্যাঁ, ছোট ছোট জয়েন্ট থেকে যে বিগ জয়েন্টে যে ট্রান্সফার হয়েছিল, অপেক্ষা করলেই দেখা যাবে বিগ জয়েন্ট থেকে আবার সমস্যা স্মল জয়েন্টে চলে এসেছে। হ্যাঁ, আপনি তো এটা মেডিসিনের দ্বারা করেছিলেন, অলরেডি ট্রান্সফার হয়েছে। আর কেন এখানে ডিফেন্স মেকানিজম স্ট্রং, রাইট? যখন স্মল জয়েন্টে ফিরে আসবে, বিগ জয়েন্টে ছেড়ে যাবে, তখনই আপনি বুঝবেন যে এইবারে দেখি সিমটমস কি আছে। সেই সিমটমস হচ্ছে অরিজিনাল প্যাটার্নের সিমটমস। এখন প্রেসক্রিপশন করলে আপনি রোগীর ন্যাচুরাল যে ডিজিজ প্যাটার্ন সেটার উপরে ওষুধ দিতে পারছেন, কোনো ধরনের ইন্টারাপশন এখানটায় নাই, মানে কেসটা পূর্বের মতো ফিরে পেলে না। ক্লিয়ার? বেশিরভাগ ডাক্তার স্মল ট্রান্সফার হচ্ছে এটা কিছুই বুঝে না, সে মনে করে এটা একটা নতুন সমস্যা, জয়েন্টের সাপারেশন কি বুঝে না। যদি কেউ একটু বোঝার পরে যখনই দেখছে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে নাক্স ভূমিকা, ক্যাম্ফোরা আরো অন্যান্য ওষুধের আম্বার লাগিয়ে দেয়। পরবর্তীকালে বিগ জয়েন্ট থেকে ব্যথা সরে যাওয়ার পরে আর একটা নতুন ধাঁচের কিছু নতুন সিমটমসের সঙ্গে স্মল জয়েন্টের ব্যথা, তখন স্মল জয়েন্টের যে অরিজিনাল পিকচার প্লাস নাক্সের পিকচার, এরপর ফের আর একটা প্রেসক্রিপশন। যখন দেখছে রোগীর মেন্টাল ফিজিক্যাল কিছুই ভালো হচ্ছে না, তখন ফের আর একটা প্রেসক্রিপশন তার উপরে, তারপরে সেটাও কিছু হইতেছে না, তখন ফের আর একটা প্রেসক্রিপশন। কনফিউশন অ্যান্ড কেস ইজ ডিস্ট্রাক্টেড। এখন এই কেসের মধ্যে ডিস্ট্রাক্টেড কেস কাকে বলে? যে কেসের মধ্যে কেসের মধ্যে আপনি যখন দেখলেন ক্যালকেরিয়া, আপনি দেখবেন নাক্স ভূমিকা, আপনি দেখবেন লাইপোসোডিয়াম, আপনি
সালফার করতে, এবং এরও কিছু ক্যারেক্টারিস্টিক মানে ক্যারেক্টারিস্টিক্সের আবার আপনি বুঝছেন না এখান থেকে অরিজিনাল প্যাটার্ন, তখনই আপনি বুঝবেন যে হয়েছে যে কারণের জন্য রোগীকে করেছে। ব্যাপারটা হচ্ছে এই কেস সারাতে গেলে হোমিওপ্যাথিক ডাক্তারের কাল অরিজিনাল সবসময় একটা কথা বলছি যে অরিজিনাল প্যাটার্ন অফ সিমটমস যদি না থাকে, তাহলে কিন্তু যত ভালো দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার থাকুক না কেন সে কিন্তু প্রেসক্রিপশন করতে পারবেন। যখন তার মধ্যে এই আত্মবিশ্বাস জন্ম নেবে যে এটাই হচ্ছে রোগীর নর্মাল ফরম্যাট, তখনই হচ্ছে সেই জায়গায় সে একটা সিমিলিনাম ঔষধ দেবে আর অদ্ভুত পরিবর্তন দেবে। কিন্তু যেটা তার এই নিজস্ব সিমটমস নয়, ওষুধের দ্বারা ক্রিয়েট করা হচ্ছে, হোক সেটা হোমিওপ্যাথিক মেডিসিন, হোক সেটা অ্যালোপ্যাথিক মেডিসিন, দেন তখন সেই অরিজিনাল ফরম্যাট না থাকার কারণে হোমিওপ্যাথিক ডাক্তার যতই সে হোক, সে ডক্টর হোক, সে ডক্টর অন্য কোনো ডাক্তার হোক, সে কিন্তু সুবিধা করতে পারবে না, বুঝতে পারবে। হ্যাঁ, খুব অভিজ্ঞ ডাক্তার বলে ডক্টর বিজয় বলে হয়তো তিনি মাইন্ডের কিছু চেঞ্জ ধরে যেগুলো চেঞ্জ হয় না, সহজে কোনো ওষুধের দ্বারা চেঞ্জ হয় না, সেই সমস্ত সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট নিয়ে চেষ্টাকে ধীরে ধীরে খোলার ক্ষমতা। নর্মাল হোমিওপ্যাথিক ডাক্তার যারা অতটা ম্যাটেরিয়াল লিখাতে বা অতটা কেস দেখাতে অভ্যস্ত না, তার এই কাজটা করতে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন কিনা? হ্যালো, চতুর্থ নম্বর ব্যাপার যেখানটায় দেখা গেছে স্মল পয়েন্ট থেকে আর কিডনিতে ঝামেলা হচ্ছে। কোথায় কিডনিতে ঝামেলা হচ্ছে? এখানটায় সাপ্রেশন লেভেল হচ্ছে খুবই ডিপ, খুবই গভীর সাপ্রেশন হচ্ছে, এবং এখানটায় যদি দেখা যায় পেশেন্ট অলরেডি খুবই খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, এবং এখানটায় আপনারা বুঝতেই পারছেন যে এখানটায় ভাইটাল ফোর্স কতটুকু উইক বা বডির প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল, যে সামান্য হোমিওপ্যাথিক ওষুধের স্টিমুলেশনের কারণে সিম্পটোলজি কিডনিতে চলে গেছে। তাহলে এখানে সাপ্রেশনের গভীরতাটা এবং দুর্বলতাটা এই রোগীতে আপনাকে কিন্তু খুবই সতর্ক হওয়া লাগবে। এখানটায় আপনি যে কোনো একটা ওষুধ দেন, হালকা ফুলকা যাই দেন, এর প্রতিক্রিয়া দেখাবে, বিকজ ভাইটাল ফোর্স এবং খুবই ভালনারেবল কন্ডিশনের মধ্যে আছে, তাকে অল্প কিছু ইনফ্লুয়েন্সার দিলেই সে প্রভাবিত হচ্ছে। এই সমস্ত রোগীরা আমাদের বর্তমান হোমিওপ্যাথিক ডাক্তারের পেশেন্ট হিসেবে হিসেবে দেখা হয়। এই রোগীর ডিফেন্স মেকানিজম এতটা দুর্বল কন্ডিশনে থাকে যে আপনি সামান্য কিছু ওষুধ দিলেই তার মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন, আর লোকাল সিমটমস সাপ্রেশন এখানটায় সব থেকে অধিক ঘটে। এটা বুঝছেন? এবং কিছুদিন ওষুধ খাওয়ার পরে রোগী একটা ভয়ঙ্কর কন্ডিশনে বা ভয়ঙ্কর অবস্থাতে আরো ডিজিটালি প্যাথোলজি এবং রোগী হোমিওপ্যাথি ডাক্তার মানে হোমিওপ্যাথি ডাক্তার শেষ রক্ষা তো করতে পারে না, তখন এই পেশেন্ট নিয়ে অপারেশনের দ্বারস্থ হয়, নানান ধরনের চলে যায়। যদি এখানে ডক্টর ভিতুর কাছে পরামর্শ যদি যদি সম্ভব হয়, যদি দেখা যায় রোগীর জীবন অতটা সংকটময় অবস্থার মধ্যে নাই বা পেশেন্ট প্রচন্ড কষ্টের মধ্যে নাই, তাহলে ডক্টর ভিতুর কাছে মতামত হচ্ছে ওয়েটিং করো। ওয়েটিং, এই কিডনি ডিজিজ অটোমেটিক রিটার্ন হয়ে কিসে চলে আসবে? কিডনি ডিজিজ অটোমেটিক রিলিভ হয়ে আবার জয়েন্ট পেনে চলে আসবে। হ্যাঁ, স্মল জয়েন্টে আবার চলে আসবে। আর যদি দেখা যায় যে এখানটায় ওয়েটিং করা কোনো মতে বুদ্ধিমানের কাজ হবে না, রোগীর জীবন দামের মধ্যে পারে, তাহলে এখানটায় একটা প্রেসক্রিপশন দিতে পারেন, অ্যালোপ্যাথিক দ্বারস্থ একটা প্রেসক্রিপশন বুঝে শুনে দেওয়া লাগবে।
তাহলে যেখানটায় পিক সাপ্রেশন হইতেছে সেখানটায় কিন্তু অ্যালাউ আছে। আপনি অ্যান্টিডোট করেন, এখানটায় অ্যান্টিডোট করেন, অ্যান্টিডোট করে দ্রুত অ্যান্টিডোট করার ব্যবস্থা করে যদি পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশনের মধ্যে থাকে। আর যদি সিরিয়াস কন্ডিশনের মধ্যে না থাকে তাহলে ওটি করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ব্যাপারটা বুঝছেন? ডক্টর ভিতুর কাছে এই আমি যত করি তত অবাক এই প্র্যাকটিক্যালি ভাবে সলভ করতে যান। কোন রকমের গোনাবি নাই, যেখানটায় যেমনটা লাগবে তিনি সেখানটায় সেই কর্ম পাবেন। The best strategy in this case is to wait and see if the new complaint is not too disturbing for the patient. যদি খুবই ডিস্টার্বিং যদি পেশেন্ট না হয়ে থাকে তাহলে অপেক্ষা করো, আদারওয়াইজ re-examine the case and give another antibiotic based on the original symptoms. তাহলে সেক্ষেত্রে কি করো যে যদি সম্ভব হয় তাহলে ওয়েট করো, আর যদি সম্ভব হয় তাহলে নতুন সিমটমস গুলোকে সব বাদ দিয়ে কিডনির সাথে পেশাবের সাথে রক্ত যাচ্ছে, জ্বালা করতেছে, হেন করতেছে, সমস্ত সিমটমস বাদ দাও। পূর্বের কেস টেকিংটা দেখো, কেস টেকিং এর মধ্যে থেকে অরিজিনাল সিমটোলজি গুলোকে আরেকবার বুঝে আরেকটা ওষুধ দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ পূর্বের সিমটমস এর উপরে নিউ সিমটমস এর উপরে যেটা আপনি ওষুধ দেওয়ার পরে যে কিডনির ঝামেলা বাঁধিয়েছেন সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। Do not use the new symptoms to make a prescription, as this will disrupt the case even more. If necessary, the remedy will need to be antidote, but not with a homeopathic antidote. Homeopathic antidote use করলে এনার্জি প্যাটার্নের মেডিসিন সিমটমস এর প্যাটার্নকে ঘুরিয়ে দেবে। Each homeopathic remedy that is not the correct similibum and that can act as an antidote is close enough to the energy pattern of the organisms and will possibly cause an even greater disturbance by changing the energy pattern. If, however, it is possible to find the true similibum, and there is no doubt about it, then it can be killed at once. It will wipe out the disruptive action of the wrong remedy and restore the balance in the organism. Right? তাহলে ডক্টর ভিতুকাস হোমিওপ্যাথিক অ্যান্টিডোটের একদম বিরোধী, বিকজ তিনি বলেন হোমিওপ্যাথিক ওষুধ যদি দিতে হয় তোমাকে শুধু তুমি সিমিলিবাম ওয়ে দাও, বিকজ অ্যালোপ্যাথিক মেডিসিন শুধু ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে চেঞ্জ করতে পারে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন যদি পার্সিয়াল সিমিলিবাম হয় তাহলে তার সাসেপ্টিবিলিটি, তার সিমটোলজি, তার সিমটমসের প্যাটার্ন সমস্ত কিছু চেঞ্জ করে ফেলতে পারে। হোমিওপ্যাথিক ভুল সিমিলিবাম, ভুল মেডিসিন। তাই ডক্টর ভিতুর কাছে মত করছে যে অ্যান্টিডোট করতেই হয় তাহলে অরিজিনাল সিমিলিবাম দিয়ে করো। যদি সিমিলিবামটা তুমি খুঁজে পেতে পারো তাহলে তুমি সিমিলিবাম দিয়ে অ্যান্টিডোট করো বা মেডিসিন দাও। আর না হলে হোমিওপ্যাথিক অ্যান্টিডোট বা যে সমস্ত উত্তেজক জিনিস আছে সেগুলো কিছু খাওয়ালে, যেমন কফি, এই সমস্ত ব্যবস্থার কথা বল। ডক্টর ভিতুর কাছে একটাই মত যে হোমিওপ্যাথিক মেডিসিন যাবে সিমিলিবাম করে, হোমিও যাবে সিমিলিবাম। তখনই একটা ওষুধ দাও যখনই তুমি বুঝবা এটা সিমিলিবাম, এছাড়া কোনো উপায় নাই। হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন হয়, কোথায় কোথায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পারমিশন নাই, কারণ হোমিওপ্যাথিক ঔষধ সিমটমসের প্যাটার্নকে চেঞ্জ করে দেয়, সাসেপ্টিবিলিটি প্যাটার্নকে চেঞ্জ করে দেয় এবং পেশেন্টের সাপ্রেশনও করতে পারে, সব রকম ক্ষমতা নির্ধারিত তলোয়ার হোমিওপ্যাথিক ওষুধ। তো তাহলে আমি আশা করতেছি আমি যে কটা পয়েন্ট উল্লেখ করেছিলাম সমস্ত পয়েন্ট আমি কভার করে ফেলছি। যে সাপ্রেশন কি, নিউ সিমটমস কাকে বলে, সাপ্রেশন বিভিন্ন রোগীদের ফলাফল কি, দুর্বল পেশেন্টে কি হয় এবং শক্তিশালী পেশেন্টে কি হয়, অ্যান্টিডোটের নিয়ম কি, বেস্ট ওয়ে অফ অ্যান্টিডোট, এবং হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা অ্যান্টিডোট করা ঠিক নয় কেন। বিশ্লেষণ তিনি নিজেই করছেন যে এটা শুধু কনফিউশন বাড়াতে থাকে, ট্রায়াল অ্যান্ড এরর। তো ট্রায়াল অ্যান্ড এরর কোর্সিং করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত সিমটমস আসবে সেগুলো আপনার সঠিক প্যাটার্নের ওষুধ চিনাতে হেল্প করবে। কিছু একটা বিপদে পড়ছিলাম কিছুদিন আগেই, তো আপনাদেরকে বললাম যে একটা বাচ্চার কেস ছিল, খুবই
সহজ সরল হার্বেটিক টাইপের বা ভেসিকুলার টাইপের ইরাপশন ছিল, সেই ইরাপশন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের পাল্লায় পড়ে নাইট্রিক অ্যাসিড দিয়ে বর্তমানে তার অবস্থা কি সেটার শোচনীয় অবস্থা এর আগের ক্লাসে বর্ণনা করেছি, যে কেমন ভাবে তার লাইফকে হেল্প করে দিছে। সে তো স্কিনকে টাচ করেছে কিন্তু তার মাইন্ডের সিমটমস একটা ভালো একটা আদুরে স্বভাবের বাচ্চার মুখ থেকে গালি গালাজ বেরোচ্ছে, অস্থিরতা পাচ্ছে, এক সেকেন্ড থাকতে পারছে না, মা ছাড়া খেলর করেই যাচ্ছে, খাচ্ছে না যাচ্ছে না, বিছানায় মরা কাঠের মতো পড়ে আছে। আচ্ছা, চিন্তা করে নাই অ্যালোপ্যাথিক ওষুধ এরকম অকাজ করে নাই, করেছে নাইট্রিক অ্যাসিড। তো হোমিওপ্যাথিক মেডিসিন পারফেক্ট সিমিনিমাম বুঝা প্রয়োগ করে ভুল হইলা, ওই জন্য ডোজ হালকা রেখে অনেক টেনেমে একবার লাভ দিয়ে যাওয়ার দরকার নেই। আগে ট্রায়াল ডোজ দিয়ে টেস্ট করে নেন রোগীর রেসপন্স কেমন করতেছে। যদি ভালো হয় ঠিক আছে, পরবর্তীকালে যদি এলএম পোটেন্সি ব্যবহার করেন একেবারে সে 7-8 নাইট্রিক অ্যাসিড 0/7। আমার প্রচন্ড রাগ ওঠে বাচ্চাদের সঙ্গে এই দুর্ব্যবহার যদি কেউ করে। ভাই পারবো না, কেস ছেড়ে দেবো, কিন্তু একটা বাচ্চার লাইফকে 3-4 বছরের একটা মাসুম শিশুকে এইভাবে কষ্ট দেওয়া উচিত কি? এখনো সে ডাক্তার করতেছে প্লিজ ওয়েট, আর প্লিজ ওয়েট এখন পসিবল প্লিজ ওয়েট বললে রোগী শেষ। নাইট্রিক অ্যাসিড 0.7 দেওয়ার কোনো দরকার ছিল, 0.1 কি রাখে নাই? যদি নাইট্রিক অ্যাসিড 0.1 দিয়ে রোগীর মধ্যে কিছু চেঞ্জেস উল্টোপাল্টা দেখা যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করতে পারতাম। 0.1 পোটেন্সি গুলো খুবই জেন্টেল এবং ধীরে ধীরে বাড়ানো যায় না। ওই যে কিছু সুনাম পাওয়ার জন্য হঠাৎ করে কোনো চমৎকারী রেজাল্ট প্রডিউস করবে, সেই উদ্দেশ্যে অনেকেই অনেম গুলো ব্যবহার করে, কিন্তু অ্যাকচুয়ালি রোগের সিচুয়েশন অনুযায়ী সেগুলোকে ডিফাইন করা উচিত, রোগীর অবস্থা অনুযায়ী, রোগীর স্বাস্থ্যের লেভেল অনুযায়ী। এগুলো আমি বারবার বলি। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে বুধবারে আবার দেখা। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলুন। স্যার আচ্ছা, ক্যাম্ফর দিয়ে যে অ্যান্টিডোট করে এটা কিভাবে করে? কিভাবে করে ভাই, আমি তো কখনো অ্যান্টিডোট করি নাই। ওই ক্যাম্ফর 30-40 হয়তো 3-4টে ডোজ দিয়ে দেয়। এখন সিচুয়েশনটা বুঝছেন তো, যে অ্যান্টিডোট করলে কিরকম ভাবে অবস্থাটা ঘটে। জি স্যার সেটা হচ্ছে অ্যান্টিডোট করলে আপনি ধরেন আপনি লাইকোপোডিয়াম দিয়েছিলেন, বহুল ভাবে উত্তেজিত হয়ে আরো ঝামেলা বাড়ছে। এখন নিউ সিমটমস চলে আসতেছে, গ্যাসের সমস্যা কোনোদিন ছিল না, পায়খানা ভালো হতো, এখন টাইট ফাইট হয়ে মাথা বাস্ত হওয়ার মতো পেন হইতেছে, এত কিছু সমস্যা ছিল। এখন আপনি দিতে চাইতেছেন ক্যাম্প করা, দেন সিচুয়েশন কি হবে দেখেন। এখন আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে যে রোগী ছিল সালফারের রোগী ছিল, আমি ভুল করে লাইকে দিছি, রাইট? স্যার এখন সালফারের কিছু সিমটমস তো সেখানে আছে, ঠিক কিনা? জি, ধরেন সালফারের বার্নিং পেন আছে, বা ধরেন সালফারের কোনো স্কিনের সমস্যা আছে। এখন সালফারের লাইকো আর ক্যালকেরিয়া এর মধ্যে একটা স্যার শুনতে পাচ্ছি না। স্যার একটু নেট সমস্যা হচ্ছে মনে হয়। স্যার আপনাকে শোনা যাচ্ছে না।
আচ্ছা স্যারের ওখানে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে। আজকে তো মানে সারাটা ক্লাসে কিন্তু একটু নেট প্রবলেমেই গেছে। ক্লাসও প্রায় শেষ। ক্লাস শেষ, আপনাদের প্রশ্নের ব্যাপারটা ছিল। যা হোক, যদি স্যার আর জয়েন করতে না পারে আপনাদের প্রশ্নটা গ্রুপে লিখে রাখবেন, ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আর নেক্সট টাইমে হচ্ছে নেক্সট বুধবার ঠিকঠাক মতো চলে আসবেন, গ্রুপে একটু খেয়াল রাখবেন নোটিশটার প্রতি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে করে রাখবেন, না হলে একটু নোট করে রাখবেন, নেক্সট ক্লাসে করবেন, ঠিক আছে। বুধবার সবাই চলে আসবেন। আর সকালে যারা থাকেন তারা তো থাকেনি, দেখা হবে ইনশাল্লাহ সকালে। জি আপু, থ্যাংক ইউ। জি প্রেজেন্টেশনটা বন্ধ করলে সম্ভবত নেটটা একটু ক্লিয়ার হতে পারে। স্যার প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন, প্রেজেন্টেশনটা বন্ধ করলে নেট একটু ক্লিয়ার হতে পারে। শোনা যাচ্ছে স্যার? হ্যালো, শোনা যাচ্ছে? জি ক্লিয়ার। হ্যালো স্যার ওই যে প্লিজ স্যার প্রেজেন্টেশনটা বন্ধ করলে স্যার নেট ক্লিয়ার হতে পারে। ওকে। হ্যালো, স্যারের আজকে নেট সমস্যা। তো আজকের মতো আমরা এখানে শেষ করি, আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে দিবেন। আসসালামু আলাইকুম।